অনেক সময় তো বাচ্চাদেরকে ধরেন বাস্কেটেও রেখে যায়, ময়লাতেও পাওয়া যায়, আস্তা করে পাওয়া যায়। একটা বাচ্চা একটা ডাস্টবিনে পলিথিনে লাউ, কুমড়া, বিভিন্ন শাক সবজির সাথে তাকে মোড়ানো ছিল। সাইনবোর্ডের এদিকে একটা ডাস্টবিন এরিয়া থেকে পলিথিন খোলার পরে দেখেন যে একটা ফুটফুটে বাবু। এই বাবুটাকে ৩-৪টা কুকুরে তাকে টানা হেঁচড়া করে তাকে খেয়ে ফেলার উপক্রম। ওরা ইট দিয়ে আঘাত করেছে, বাচ্চাটার মাথা ফুটো হয়ে গেছে, এদিক দিয়ে ব্লিডিং হচ্ছে, এদিক দিয়ে বাচ্চাটার এই অবস্থা। ভাগ্যকর্মে হলো এই সকালবেলা ভোরে ৩-৪ জন লোক দেখছেন যে এই বাবুটাকে টানা হেঁচড়া করতেছে কুকুরে। তখন তারা ভাবছে এটা মৃত না জীবিত বাবু। পায়ের প্লাস্টিক সার্জারি করে এই বাবুটা বেঁচে গিয়েছিল। এই বাচ্চাটা এখন সুস্থ আছে? আলহামদুলিল্লাহ, শুধু সুস্থ না, এই বাবুটা অনেক বড় হয়েছে। একটা বাচ্চার জন্য সর্বোচ্চ ৩৫,০০০ অ্যাপ্লিকেশন করেছে। ইয়া আল্লাহ। এক বাচ্চা নেয়ার জন্য সর্বনিম্ন ২,৫০০, ২,০০০-এর নিচে কোনো বাচ্চার অ্যাপ্লিকেশন নাই। কত মাস বয়সে তাকে আপনারা হ্যান্ড ওভার করেন? তবে মিনিমাম হলো ৬ মাস, সর্বোচ্চ এখানে লাগছে একটা বাচ্চার পিছনে ১১.৫ মাস। এর পিছনে প্রায় ১৩.৫ লক্ষ টাকা খরচ হয়েছে। তো তার বাচ্চা গর্ভে একটা চলে আসছে। ওই বড় লোক বাবা মা চায় হয়তো বা অ্যাবর্শন করে বা তার করে মেরে ফেলার জন্য। মেয়েটা হয়তো চায় যে না, আমি জীবনে এত কষ্ট করে একটা বাচ্চা গর্ভে চলে আসে, আমি তাকে মারবো না, আমার গর্ভে সে পরিপূর্ণ হোক, পরিপূর্ণ হওয়ার পরে তাকে আমরা রাস্তায় বা কোথায় ফেলে দেবো, কেউ না কেউ নিয়ে তাকে। কতজন শিশুকে এরকম সাপোর্ট দিছেন? এই পর্যন্ত আমি ৭২ জন বাচ্চাকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি। কারণ একটা অপরাধ করেছেন, আরেকটা অপরাধ করবেন, এটা আসলে দরকার নেই। নিঃসংকোচে আমার এখানে যদি একটু যোগাযোগ করে একটু পৌঁছে দিলে বাচ্চাটা অন্তত জীবনে বেঁচে যায়। ছোট ছোট বাবু নিয়ে কাজ করা আর এগুলার কোনো একটু ব্যত্যয় ঘটলে এগুলো কিন্তু মানব পাচার মামলার সমান অপরাধ। কিন্তু মারা যাওয়ার ৩ মাস ৪ মাস পরে একজন পুরুষ লোক আসলেন যে আপনার এখানে অমুক মাসে অমুক এই সময় একটা বাচ্চা ভর্তি হয়েছিল, বাচ্চাটা এখানে মারা গিয়েছিল, আমি বাচ্চাটার বাবা। আপনার তো আমার বাচ্চা আমাকে না জানে আপনারা দাফন কাফন করে দিচ্ছেন, ই করে দিচ্ছেন, আপনার ফাউন্ডেশনে যদি রাখেন, নাইলে বাচ্চা মেশিন খুলে নিয়ে যাবো, মরে যাবে, কিছু করার নেই। মেন্টাল স্যাটিসফ্যাকশন যেটা ছিল যে বাচ্চাটা আসলে মেশিন খুলে ওনাকে যে মেরে ফেলার যে উদ্যোগ নিয়েছিল সেটা হয়নি, সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমি ২০২১ সালে করোনায় আইসিইউতে ছিলাম ২৬ দিন। চিন্তা করলাম যে আমি তো আসলে মরেই গিয়েছিলাম। আমি আমার এই জীবনের দ্বিতীয় ইনিংসটা আমি আসলে কিছু করে পার করব, যাতে সমাজের কল্যাণে কিছু আসে। অর্থবহ জীবনের জন্য ফিটনেস, ফাইন্যান্স, ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে। আপনার ব্যাপারে আমি জানতে পারলাম যে রাস্তায় যদি কোনো শিশু, যে হয়তো বা ২ দিনের শিশু, ১ দিনের শিশু, তাকে পাওয়া গেলে তাকে রক্ষার জন্য ফোন করতে হবে প্রফেসর ডক্টর মুজিবুর রহমানকে। এবং আপনি পরে জানতে পারলাম আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তার। তো এই ঝুঁকিপূর্ণ কাজ, এই ঝামেলার কাজ আপনি আদৌ কেন করতে যাবেন? আসলে এই কাজটা ঝুঁকিপূর্ণ জানার পরও আমি করতে যাচ্ছি জাস্ট একটা মানবিক একটা কারণে। কারণ ২০১৫ সালে যখন একজন নিওনেটোলজিস্ট হিসাবে বাংলাদেশে স্বীকৃতিপ্রাপ্ত হই, আমি একজন মেডিকেল অফিসার হিসাবে শিশু মাতৃ শাসন ইনস্টিটিউটে কাজ করছি। ওই সময় ইমার্জেন্সিতে একটা বাচ্চা চলে আসলো, একজন ভদ্র মহিলা। বাচ্চাটা উনি রেখে বললেন, পাশের জনকে বললেন যে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, আপনি বাচ্চাটা স্যারকে একটু দেখান। তা আমার কাছে বাচ্চাটা উনি দেখালো, নিয়ে আসলো, আমি বাচ্চা দেখলাম। ওনার বাচ্চা যেটি ছিল ওনার বাচ্চা দেখে দিলাম, কিন্তু এই বাচ্চা ওনার নিজের বাচ্চা দেখানোর পরে এই বাচ্চাকে আমাকে দেখে উনি চলে গেলেন। উনিও নাই, যিনি তাকে ওনাকে বলেছেন উনি আসে না। ১ ঘন্টা ২ ঘন্টা ৬ ঘন্টা যায়, কোনো নেই। তখন এই বাচ্চাটাকে হাসপাতালে ভর্তি করার চিকিৎসা দিলাম। খুবই একটা ক্রিটিক্যাল মুমূর্ষ বাচ্চা ছিল। এই বাচ্চাটা যখন আসলে চিকিৎসা শেষ হওয়ার পরে এখন তাকে দিব কোথায়? তখন আমি চিন্তা করলাম যে না, এই বাচ্চাগুলো তাহলে এই বাচ্চাটাকে আমি ওর শেষ পর্যন্ত দেখি যে আসলে কি ঘটনা ঘটে। তখন আমি লোকাল থানাকে জানালাম যে আমার কাছে এরকম একটা বাচ্চা আছে, এখন করণীয় কি আছে? তখন ওনারা বললেন যে স্যার একটু আইনের মাধ্যমে ওকে, যেহেতু ওর বাবা মা নাই, তাকে কোনো ট্রেস করা যাচ্ছে না, আইনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেন। তখন আমি আসলে ওনাদের সাহায্য সহযোগিতা ২০১৬ সালে প্রথম আমি এরকম একটা বাচ্চাকে দেখলাম যে বাচ্চাটা সুস্থ হওয়ার পরে তখন তাকে আমরা হ্যান্ড ওভার করলাম একটা পরিবারের কাছে। এটা হ্যান্ড ওভার করার পরে দেখলাম যে খোঁজখবর নিয়ে দেখলাম যে বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছে, বেঁচে আছে এবং অন্যান্য ৮-১০টা বেবির মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠতেছে। তখন তারপর থেকে আমার মনে জাগলো যে আসলে এটা তো একটা বাচ্চার ঘটনা, যে আসলে আরো এরকম ঘটতে পারে বা সমাজে এরকম অনেক আছে হয়তো। এখন পর্যন্ত আপনারা আনুমানিক সংখ্যায় যদি বলি কতজন শিশুকে এরকম সাপোর্ট দিছেন? এই পর্যন্ত আমি ৭২ জন বাচ্চাকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি এবং কিছু বেবি ছিল যারা আসলে একেবারে ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে ভর্তির পরে ওনারা তো রেখে চলে গেছেন, এরকম বাচ্চাও বেশ কিছু আছেন। অথবা বাচ্চাটা এত ক্রিটিক্যাল যে বাবা মার চিকিৎসা করতে চাচ্ছে না, যে তাদের আসলে চিকিৎসা করার সামর্থ্য নাই,
তারা হয়তো বাচ্চাটা বলতেছে স্যার আপনার ফাউন্ডেশনে যদি রাখেন বা দেন তাহলে আমরা বাচ্চাটা করে, নাইলে বাচ্চা মেশিন খুলে নিয়ে যাবো, মরে যাবে, কিছু করার নেই। যেমন একটা বাস্তব সর্বশেষ জাস্ট কিছুদিন আগের ঘটনা যদি বলি, আপনারা হয়তো দেখে থাকবেন যে একটা বেবি ছিল যে একটা হাসপাতালে ভর্তি ছিল, তারা ক্রিটিক্যাল কনজেনিটাল হার্ট ডিজিজ, তো ডাক্তাররা বলে দিচ্ছে বাচ্চাটা বাঁচবে না। তো রাত্রে বেলায় না ওনারা একটা হাসপাতালে ভর্তি করেছেন। ওই বাচ্চাটা আবার আমি কোনো না কোনো ভাবে দেখতে গিয়েছিলাম। দেখতে যাওয়ার পর ওরা বলে যে স্যার বাচ্চাটা তো বাঁচবে না, আমরা মেশিন খুলে নিয়ে চলে যাবো। তখন আমি ওনাদেরকে বললাম যে না, আপনি বাচ্চাটা মেশিন খুলে নেওয়ার দরকার নেই, আপনার যেহেতু চিকিৎসা করতে পারবে না, বাচ্চাটা আপনারা আমার ফাউন্ডেশনে আপনারা করে দেন। আমি বাচ্চাটা সর্বশেষ পর্যন্ত দেখবো, বেঁচে থাকলে আবার আপনার বাচ্চা আপনি নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন, আপনাকে ফিরে পাবেন। আর যদি এই বাবুগুলো যদি যেগুলা আসলে মারা যায় বা যাদের যেহেতু তাদেরই নেই, আপনাকে জানানো হবে, জানালে আপনি এসে ওর দাফন কাফন জানাজায় শরিক হবেন। আর দাফন কাফনের সম্পূর্ণ ব্যবস্থা এটা একটা মুজিব নিবন ফাউন্ডেশন নিজ উদ্যোগেই করে। তখন ওনারা নিজেই সম্মতি দিলেন যে বাচ্চা স্যার আমরা আর মারবো না, তাইলে আপনার কাছে দিই। তারপর ওই বাচ্চাটা আমার কাছে প্রায় 21 দিন ভর্তি ছিল, লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাকে এই হার্টের অপারেশন করার জন্য তাদের শিশু হসপিটালের কার্ডিয়াক সেন্টারে নিয়ে যাই। তাকে অপারেশনও করি, কিন্তু অপারেশনের করে আলটিমেটলি 7 দিন পরে বাচ্চাটা আসলে এক্সপায়ার করে। কিন্তু এই বাচ্চাটার অপারেশন করাইতে ওই শিশু হসপিটালে ওইখানে প্রায় অনেক টাকা পয়সা খরচ হয়েছে, প্লাস যতটুকু আগেও খরচ করা লাগছে ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন এই খরচ করেছে। কিন্তু এখানে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যেটা ছিল যে বাচ্চাটা আসলে মেশিন খুলে ওনাকে যে মেরে ফেলার যে উদ্যোগ নিয়েছিল সেটা হয়নি, সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এবং বাংলাদেশের মতো জায়গায় তাকে সর্বোচ্চ লেভেলের চিকিৎসা দেওয়া, তার হার্টের অপারেশন, তার সার্জারি পর্যন্ত করানো হয়েছে। আল্লাহ ভাগ্য রাখে নাই, তাকে নিয়ে গেছে। কিন্তু আমি মানসিকভাবে একটু স্বস্তির পেয়েছি যে না, হ্যাঁ আসলে একটা বাবুর জন্য করতে পেরেছি, এটা আসলে অনেক সময় তো বাচ্চাদেরকে ধরেন বাস্কেটেও রেখে যায়, ময়লাতেও পাওয়া যায়, আস্তা করেও পাওয়া যায়, হঠাৎ করে একটা র্যান্ডম রাস্তার মধ্যেও পাওয়া যায়। তো সেই বাচ্চাদেরকে আপনারা কিভাবে পান এবং কিভাবে সাপোর্ট বা সার্ভিস দেন? এই অনেকগুলো বাচ্চা আছে যেগুলো আসলে এই ডাস্টবিনে ফেলে দেয় বা করে দেয়। যেমন আমরা একটা বাচ্চা পেয়েছি, আমরা যদি বলি যে আমরা ভুলতা গাউসের ওইদিকে একটা বাচ্চা রাত্রের একটার সময় এক ভদ্রলোক ওই দিক দিয়ে কোনো না কোনো কারণে যাচ্ছিলেন। তো যাওয়ার পরে উনি হঠাৎ করে এই রাস্তা দিয়ে মেঠো পথ দিয়ে উনি হাঁটার সময় একটা কি যেন একটা শব্দ শুনতে পাচ্ছেন। তখন উনি থমকে দাঁড়ালেন। থমকে দাঁড়িয়ে পরে একটু কাছাকাছি গিয়ে দেখেন যে ওইখানে একটা পলিথিনে কি যেন নড়াচড়া করতেছে। উনি ভাবতেছেন হয়তো কোনো বিড়াল অথবা কোনো কিছু অন্য কোনো কিছু কিনা বা সাপ টাপ কিনা। তখন উনি টর্চ লাইট নিয়ে যে আরো আসেন না যে লোকজন ছিল ডেকে নিয়ে এসে উনি পলিথিনটা খোলেন। পলিথিন খোলার পরে দেখেন যে একটা ফুটফুটে বাবু। তখন হলো উনি বাবুটা নিয়ে এই রূপগঞ্জ উনি থানাতে সরাসরি চলে যান ওই রাত্রে ওঠার সময়। রূপগঞ্জ থানাতে গেলের পরে থানা থেকে উনি যে এখন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার যিনি ছিলেন উনি আমাকে ফোন দেন ওই সময় যে আপনাদের একটা ফাউন্ডেশন আছে, শুনছি যে আপনি করেন, এই ক্রিটিক্যাল বাচ্চাদের দিয়ে করেন। বাচ্চা তো আসলে ওরা ইট দিয়ে আঘাত করেছে, বাচ্চাটার মাথা ফুটো হয়ে গেছে, এদিক দিয়ে ব্লিডিং হচ্ছে, এদিক দিয়ে বাচ্চাটার এই অবস্থা। তখন সাথে সাথে ওখানে আমার একটা রেস্কিউ টিম আছে, একটা অ্যাম্বুলেন্স আছে, আমার লোকজন আছে যারা রাউন্ড দ্য ক্লক এই 724 ওরা কাজ করে। তো ফোন দেওয়ার পরে তারপর আমরা ওইখানে চলে যাই। তারপরে ইউনো সাহেব নিজে উনি সহ এই বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে এসে আমরা বাচ্চাটাকে চিকিৎসা করাই। চিকিৎসা করার পরে বাচ্চাটার মাথারও সার্জারি করা হয়। এই বাবুটা কিন্তু আলহামদুলিল্লাহ শুধু বেঁচে গেছে না, এই বাবুটা এত সুন্দর আছে এখন। এই বাবুটা এখন চমৎকার, এখন সে এখন ঘর ঝাড়ু দেয়, সে এখন বাবা মাকে হেল্প করে। মানে সে যে কি করে 3 বছরের বাবু, ইউ কান্ট ইমাজিন। যখন আপনি বলছেন বাবা মাকে হেল্প করে, আপনি বাবা মাকে পাইলেন কোথায়? নাকি আপনি বলতেছেন যে বাবা মা দত্তক যে নিছে? বাবা মা, যে বাবা মা, আসলে বাবা মা বলতে এখন আমার কাছে যে বাবুগুলো আছে তাদের বাবা মা হলো আসলে যারা এই বাবুটাকে যারা দত্তক নেন। আর এই বাবুগুলো দেওয়ার একটা সিস্টেম, মানে আমার এখানে বোর্ডের আসলে প্রথমে সদস্যরা যে অ্যাপ্লিকেশন গুলো পড়ে, আমরা আগে বাচ্চাটা সুস্থ হলে আমরা ফেসবুকে বা মিডিয়াতে দেই যে বাচ্চাটা একটা বাচ্চাকে দত্তক দেওয়া হবে। তখন ওনারা অনেক বাবা মা অ্যাপ্লিকেশন করেন যাদের আসলে ছেলে মেয়ে নাই, বাচ্চা নাই, অনেক বছর যাবত চেষ্টা করতেছে। এই অ্যাপ্লিকেশন গুলো থেকে আমরা শর্ট আউট করি, কারণ একটা বাচ্চার জন্য সর্বোচ্চ 35,000 অ্যাপ্লিকেশন পড়েছে ইয়া আল্লাহ! এক বাচ্চা নেয়ার জন্য। সর্বনিম্ন 2,500, 2,000 এর নিচে কোনো বাচ্চার অ্যাপ্লিকেশন নাই। মানে এরা সবাই বাচ্চাটাকে চায় কারণ সবাই তাদের বাচ্চারা সন্তান নাই। নিতে চায়, কারণ এই বাচ্চাগুলোর যে অ্যাপ্লিকেশন এগুলো শর্ট আউট করতে দেখা যায় 2 মাস 3 মাস সময় চলে যায়, খুব ঝামেলায় পড়ে যায় মাঝে মাঝে। কারণ যারা অ্যাপ্লিকেশন করছেন প্রত্যেকে দেখা যায় যে যোগ্য ক্যান্ডিডেট চান, কিন্তু সবাইকে তো দিতেও পারবো না, বাচ্চা তো একজনে পাবে। তখন এগুলো প্রথমে আগে শর্ট আউট করে বোর্ডে একটা ডিসিশন হয় যে 30টা এই নিয়ে আমরা প্রথমে 30টা অ্যাপ্লিকেশন আসতে পারলে যাচাই বাছাই করে আবার বাবা মাকে মানে যারা নিতে চান ওনাদেরকে ডাকি। সরাসরি ওনারা এসব প্র্যাকটিক্যালি বসে কথা বলেন। কথা বলার পরে ওনারা যদি কেউ কাউকে মনে করে যে না আমার চেয়ে বেশি দুঃখী উনি, ওনাকে দিয়ে দেন, কেউ সারেন্ডার করে, 2-4-5 জন সারেন্ডার করে, তারপর বাকিরা কেউ সারেন্ডার করে না। তখন আবার বোর্ডে আবার মিটিং হয়। বোর্ডে আমাদের এই বোর্ডে একজন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আছেন, একজন বর্তমান রানিং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন, একজন সাংবাদিক আছেন, একজন শিক্ষাবিদ আছেন, একজন সমাজকর্মী আছেন, বাংলাদেশ ব্যাংকের রিটায়ার্ড পার্সন আছেন 2 জন। ওনাদেরকে নিয়ে আমরা এই বোর্ডের একটা ডিসিশন হয় যে আমরা সর্বশেষ এই
কাকে দেয়া যায়। তো বোর্ড ৩টা বাচ্চাকে গার্ডিয়ানকে সিলেক্ট করে দেয়। ৩টা গার্ডিয়ানকে সিলেক্ট করে দিলে তারপর ৩ জনকে আমরা আবার ডাকি। ডাকার পর ওনারা আবার নিজেরা সমঝোতা আসে কিনা যে না একজন কোর্টে গেলে সবচেয়ে ভালো হয়, কারণ প্রথমবার জিনিসটা বুঝতে পারে না। যিনি আসতো তাকে দিচ্ছে একটা বাচ্চার জন্য 40টা মামলা হয়েছে একদিনে। তখন সবাই আসলে কোর্ট থেকে আমাকে ফোন দিয়েছেন একজনের, এই যে ডাক্তার সাহেব আপনি এটা কি করছেন, এতগুলো বাচ্চা এতগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কে এটাকে মুভ করবে, সরকার এত লোক কোথায় পাবে, এটা কিভাবে, আপনার একটা ফরম্যাটে আসেন। তখন হলো পারিবারিক আদালত থেকে মৌখিকভাবে বলে দেয় যে আপনার সর্বোচ্চ 3 জনকে সিলেক্ট করে তারপর আমাদের কাছে পাঠান। তো এখন 3 জন আমরা সিলেক্ট করে আদালতে পাঠালে আদালত যাকে যোগ্য মনে করে একজনকে ওয়ারিশের জন্য তাদেরকে সার্টিফিকেশন দিয়ে দেয়। তখন দিলে বাচ্চাটা আমরা আইনগতভাবে তার হাতে হস্তান্তর করে দিই। এখন ওই দিন থেকেই তার মানে হচ্ছে কি, ধরেন একটা বাচ্চাকে পাওয়া গেল, সেটা বাস্কেটে পাওয়া যাক, ডাস্টবিনে পাওয়া যাক অথবা হাসপাতালে পাওয়া যাক, সেই বাচ্চাটাকে আপনারা সুস্থ করেন। সুস্থ করে কত মাস বয়সে তাকে আপনারা হ্যান্ড ওভার করেন? ইউজুয়ালি আসলে এটা ডিপেন্ড করে বাচ্চাটা সুস্থ হইতে কত সময় লাগে। সুস্থ হওয়ার আগ পর্যন্ত তো আসলে কাউকে ডাকতে পারতেছেন যে আসলে বাচ্চাটা আসলে প্রতিবন্ধী থাকবে না স্বাভাবিক বাবু হিসাবেই হবে, কতটুকুই হবে, এটা নির্দিষ্ট একটা সময় লাগে। তবে মিনিমাম হলো 6 মাস, সর্বোচ্চ এখানে লাগছে একটা বাচ্চার পিছনে 11.5 মাস, মিনিমাম 6 মাস। 6 মাসের আগে কোনো বাচ্চাকে আসলে হ্যান্ড ওভার তাহলে করতে পারে। এই যে বাচ্চাগুলো তাদের পিছনে তো এই ধরেন 6 মাস থেকে 11 মাস, আমি যদি গড়ে 8 মাস ধরি, অনেকটা খরচ। 8 মাস একটা বাচ্চার চিকিৎসা তো কম খরচ না, তো এই খরচটা কোথা থেকে আসে? আসলে এরকম আমার কাছে যেটা এভারেজে আমরা যদি একটু চিন্তা করি, একটা বাচ্চার আমরা যেটা নাম রেখেছিলাম মুগ্ধ, আপনাকে বলেই ফেললাম যে পরিবারে এখন গিয়েছেন তারা নতুন নাম রেখেছেন, আলহামদুলিল্লাহ খুশি। এই মুগ্ধ বাবুটা এখানে চিকিৎসা পেয়েছে 11.5 মাস, আমার তত্ত্বাবধানে ছিল 11.5 মাস। ওর জন্য আমরা একটা জাস্ট আমাদের দেখার জন্য একটা ক্যালকুলেশন রেখেছিলাম যে ওর পিছনে আসলে কত টাকা খরচ হয়েছে। এর পিছনে প্রায় 13.5 লক্ষ টাকা খরচ হয়েছে। ওকে হ্যান্ড ওভার পাওয়া থেকে শুরু করা, ওদেরকে চিকিৎসা থেকে শুরু করা, এরিয়ার লালন পালন থেকে শুরু করা, ওকে 13.5 লক্ষ টাকা খরচ হয়েছে। এই খরচটা আসলে ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন তার থেকে করেছে। আর আপনাদের মতো সমাজে অনেক যারা একটু দয়াবান লোক আছেন, তারা এখন মোটামুটি গত 1 বছর যাবত কিছু সাহায্য সহযোগিতা করতেছেন। কিছু সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি, মানে যাদের জাকাত থেকে অথবা যে কোনো জাকাত থেকে। এটা লিখে দেন উনি কোন ফান্ড থেকে দিচ্ছেন, কি দিচ্ছেন, এটা একটু লিখে দেন, মেসেজ দিয়ে দেন। আর যেহেতু ফাউন্ডেশন একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে সরাসরি টাকা পয়সা লেনদেন হয়। গত 1 বছরে আমি আপনাকে যদি বলি যে সব মিলে প্রায় আমরা 13 লক্ষ টাকা বিভিন্নভাবে ডোনেশন পেয়েছি। এটা পাওয়ার কারণে একটু সুযোগ হয়েছে যে বাকি আমরা সর্বশেষ যে আনাবিয়া এবং আমাদের আরেকটা মিনহা, 2টা বাবুকে আমরা জাস্ট রিসেন্টলি হ্যান্ড ওভার করেছি। ওদেরকে লালন পালন থেকে শুরু করে ওদেরকে এই করার পর্যন্ত ওদের আমার এখান থেকে যেতে একজন 8 মাস, একজনের 9.5 মাস সময় লেগেছে। মোটামুটি একটু আমাদের যে ফান্ড আছে প্লাস আপনাদের যে সাহায্য সহযোগিতা আছে এটা নিয়ে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পারছি। এখন তো ধরেন শিশুদের অনেক সমস্যা, তাই না? এখন সাধারণত কি হয়, একজন বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখে সময় পায় না, এবং তারা দিন রাত এক করে মেডিকেল কলেজে পড়ায়, পাশাপাশি তারা হাসপাতালে কাজ করে, আবার তারা চেম্বার করে। এই সব কিছু বাদ দিয়ে আপনি একজন প্রফেসর, আপনি এই যে বাচ্চাগুলোর পিছনে আছেন এবং আপনি রোগীর থেকে টাকা নেওয়া উল্টা আপনি ফাউন্ডেশন করে এদেরকে হেল্প করতেছেন, তো আপনি মোটিভেশনটা কোথায় পান? আবার ধরেন এই বাচ্চাগুলো যখন আপনি হ্যান্ড ওভার করে ফেললেন, হ্যান্ড ওভার করার পরে তাদের নাম বদলায় যায়, ওই পরিবার নাম দেয়, পরিবার আপনার সাথে যোগাযোগ রাখে না, কারণ এই বাচ্চাটাকে তারা তাদের মতো করে বড় করতে চায়, বাচ্চাটার অতীতটাকে সে মুছে ফেলতে চায়, ওই এমন একটা অতীত যে অতীতটাকে তারা নষ্ট অতীত মনে করে বা খারাপ অতীত মনে করে। তো এই যে আপনি একটা ধরেন ওই সেন্সে বলতে একটা থ্যাঙ্কলেস জব করেন, যেখানে আপনার মতো আরেকজন বিশেষজ্ঞ ডাক্তার রাত 2টা পর্যন্ত চেম্বার করে মানে অনেক পয়সা কামাইতেছে বা কামাইতে পারতেছে, সেখানে আপনি উল্টা একটা ফাউন্ডেশন করে আপনি বেসিক্যালি দিচ্ছেন বা দেওয়ার চেষ্টা করতেছেন। তো এই মোটিভেশনটা আপনি কই পান? এই মোটিভেশনটা আমি যে প্রথম মোটিভেশনটা পাই যখন ওই যে বাচ্চাটা আসলে যখন কেউ নেয়ার ছিল না তাকে যখন দিলাম। আর দ্বিতীয় আরেকটা বড় চ্যালেঞ্জ বা মোটিভেশন আসছে, আমি 2021 সালে করোনায় আমি প্রায় মৃত্যুর শয্যা ছিলাম। আমি আইসিইউতে ছিলাম 26 দিন। আমার আশেপাশে আমার ডাক্তার যে মঈন ভাই ছিলেন, আমার 1 বছরের বড় সিলেট মেডিকেলের, আমি সিলেট মেডিকেলের স্টুডেন্ট ছিলাম। উনি যেদিন মারা যান তার পরের দিন আমি ওনার হাসপাতালে, আমি পাশেই ওইখানে যে আবার চিকিৎসার জন্য ঢুকে আমি মৃত্যু কাছাকাছি একেবারে চলে গিয়েছিলাম। আমার স্যাচুরেশন এসেছিল 38। একেবারে আমার টিচার ছিলেন কয়েকজন, ওরা বলছেন যে আমার ওয়াইফ রেগে বলছিলেন যে তো মরেই যাবে, ওকে যদি তুমি মনে করো বাসায় নিয়ে যাবে তাহলে তোমরা বাসায় নিয়ে যাও, আর নাইলে। তখন আমার ওয়াইফ আসলে ওই সময় বললেন যে ও মরলে হাসপাতালে বেডেই মরবে, ও থাকলে এখানেই থাকবে, আল্লাহ যার আছে ভাগ্যে তাই হবে, কিন্তু বাসায় তো নিয়ে যাব না। সবার সহযোগিতা একটা আইসিইউতে একটা বেড ম্যানেজ হয়েছিল। আইসিইউ থেকে 26 দিন থাকার পরে আমি যখন একটু সেটেল হই,
তখন আমি মনে মনে চিন্তা করলাম যে আমি তো আসলে মরেই গিয়েছিলাম। আমি আমার এই জীবনের দ্বিতীয় ইনিংসটা আমি আসলে কিছু করে পার করব, যাতে সমাজের কল্যাণে কিছু আসে। তখন আমি ভাবলাম, আমি যেহেতু নবজাতক বিশেষজ্ঞ, আর সমাজে যেরকম এখন অনেক বাচ্চা কাচ্চা আছে যাদের আসলে আশ্রয় দরকার, চিকিৎসা দরকার, পারেন না, তো আমি, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, আল্লাহ তো আমি 25 বছর পর্যন্ত চেম্বার করছি, আল্লাহ রুটি রোজগারের ব্যবস্থা দিয়েছে, ঢাকা শহরে থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে, ছেলে মেয়েগুলিকে আল্লাহ একটা ভালো স্কুল কলেজে পড়াশোনার ব্যবস্থা দিয়েছে। তখন আমি বললাম যে আমি বাকি যে জীবনটুকু আছে এভাবে করে দিয়ে আমি কাটাই এবং আমি অনাথদের জন্য কিছু করি। সেই থেকেই এই 21 সালের পর থেকে আমার এই স্প্রেটা আরো বাড়ে। সমাজে আপনার কাছে কি মনে হয় যে এই সমস্যা বাড়তেছে কেন? কেন রাস্তায় বাস্কেটে অথবা একজন মা বাবা বাচ্চাকে দিয়ে চলে যাবে? এই সমস্যাটা আপনার অভিজ্ঞতায়, যেহেতু আপনি একদম ফ্রন্ট লাইনে কাজ করতেছেন, এই সমস্যাটা বাড়তেছে কেন? এই সমস্যাটা বাড়ার আসলে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে প্রথম এবং প্রধান কারণটা যদি আমরা বলি, আসলে আমাদের পারিবারিক এবং ধর্মীয় মূল্যবোধ, সে যে ধর্মেরই হয় না কেন, ধর্মীয় মূল্যবোধ এবং পারিবারিক মূল্যবোধ কমে গেছে। দুই হলো যে আসলে আমাদের সমাজে যে ছেলে মেয়ের পক্ষে আরেকটা বড় থাকে যে মেয়েটা যদি গরিব হয়, ছেলেটা যদি মারাত্মক ধনী হয়, কোনো কারণে তার একটা সম্পর্ক জড়ে তার একটা বিয়ে শাদীও করে ফেললো, কিন্তু দেখা গেল যে ছেলের বাবা কোনোভাবেই এটাকে মেনে নেবে না, অলরেডি তো এসে কনসিভও করে ফেলছে। এখন এই যে অবস্থায় হয় তাকে এখন সুইসাইড করা লাগে, আর নাহলে তাকে দুনিয়াতে কিছু করা লাগে। তো দেখা যাচ্ছে যে এই যে অবক্ষয়গুলো, আরেকটা অবক্ষয় হলো পারিবারিক বন্ধন আসলে কমে যাওয়া। আর আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন যে এখন আসলে ইন্টারনেটের যুগে বা এই যুগে বিভিন্নভাবে আসলে বিভিন্ন ধরনের আসলে ফেসবুক দেখা, বিভিন্ন এতে করা, বিভিন্ন রকমের একটু সম্পর্ক বাড়া, সবকিছু মিলে একটা কারণ। তবে বড় কারণ হলো আপনার ওই যে পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ কমে যাওয়া। আরেকটা বড় কারণ হলো ইগোর সমস্যা, যেটা আমি আসলে বেশ কয়েকটা ফ্যামিলির ক্ষেত্রে পেয়েছি, এবং যারা আমার কাছে এসে এই ফাউন্ডেশন হওয়ার না হলে আমি আসলে এই জিনিসটা এইভাবে রিয়েলাইজ করতে পারতাম না। ইগোর সমস্যাটা কিরকম? যেমন ধরেন, মেয়ের বাবা অনেক বড় লোক, ছেলে গরিব লোক, বিয়ে শাদী কোনোভাবে তারা নিজেরা হয়তো করে ফেলছে, অথবা সম্পর্কে জড়ায় ফেলছেন। এখন মেয়ের বাবা কোনোভাবেই সিনেমা স্টাইলে এই ফ্যামিলি, এই ছেলে কোনোভাবে মেনে নেওয়া যাবে না। তো দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে হয়তো নিজেরা চলে যাচ্ছে, অথবা একটা পর্যায়ে এসে ছেলে মেয়ের মধ্যে ডিটেলস হয়ে গেছে, কিন্তু তার বাচ্চা গর্ভে একটা চলে আসছে, কিন্তু বাচ্চাটা তখন ওই বড়লোক বাবা মা চায় হয়তো বা অ্যাবর্শন করে বা তার করে মেরে ফেলার জন্য। মেয়েটা হয়তো চায় যে না, আমি জীবনে এত কষ্ট করে একটা এই বাচ্চার একটা হয়ে গেছে, বাচ্চা গর্ভে চলে আসে, আমি তাকে মারবো না। তখন তো সে হয়তো চিন্তা করে, না ঠিক আছে, আমি কোনোভাবে নিয়ে আমার গর্ভে সে পরিপূর্ণ হোক, পরিপূর্ণ হওয়ার পরে তাকে আমরা রাস্তায় বা কোথায় ফেলে দেবো, কেউ না কেউ নিয়ে তাকে মানুষ করবে, বা কেউ না কেউ পাবে। বা আপনি দেখেছেন যে একটা বাচ্চার, আমি একবার একটা ভিডিওতে দেখেছি, একটা বাচ্চা একটা ডাস্টবিনে পলিথিনে লাউ, কুমড়া, বিভিন্ন শাক সবজির সাথে তাকে মোড়ানো ছিল। এই বাচ্চাটা আমরা উদ্ধার করেছিলাম জাস্ট আমরা যদি বলি যে সাইনবোর্ডের দিকে একটা ডাস্টবিন এরিয়া থেকে। এই বাবুটাকে 3-4টা কুকুরে তাকে টানা হেঁচড়া করে তাকে খেয়ে ফেলার উপক্রম। ভাগ্যকর্মে হলো এই সকালবেলা ভোরে 3-4 জন লোক দেখছেন যে এই বাবুটাকে টানা হেঁচড়া করতেছে কুকুরে। তখন তারা ভাবছে এটা মৃত না জীবিত বাবু। তখন ওই পাশ দিয়ে আমি ভোরবেলা যেহেতু একটা ক্লিনিকে যাই, একটা হাসপাতালে যাই, ওনারা ওইখানে যোগাযোগ করার পর আমি সাথে সাথে ছুটে আসি। আমি এসে দেখি যে ছোট্ট একটা বাবু ডাকে আসার পরে দেখি যে বাবু তো জীবিত। তখন তাকে দৌড়ে নিয়ে যে আসলে তাকে চিকিৎসা দেই, তার পায়ের প্লাস্টিক সার্জারি করে এই বাবুটা বেঁচে গিয়েছিল। এইভাবে আসলে কোনো না কোনো ভাবে বাবুগুলোকে বিভিন্নভাবে আসলে ডিসকার্ড করা হচ্ছে। অনেক সময় এই বাচ্চাটা এখন সুস্থ আছে? আলহামদুলিল্লাহ, শুধু সুস্থ না, এই বাবুটা অনেক বড় হয়েছে। এই বাবুটার ছবি আছে, আপনাকে দেখলে আপনার তাক লেগে যাবেন। হ্যাঁ, এটা এতটা। তবে আরেকটা বড় কাজ করে যেটা আসলে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এটা একটা বড় কারণ। ধরেন 3-4টা ছেলে মেয়ে বাবু আছে, ছেলে বাবুর আশা বাবু নিচ্ছে, 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার বাবুর সময় দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে ফেলে দিচ্ছে, বাই করে দিচ্ছে, কোনো না কোনো ভাবেই করে দিচ্ছে। অথবা আরেকটা জিনিস যেটা আসলে এই কাজ করতে যে দেখেছি যে বিভিন্ন জায়গাগুলোতে যারা যে রাস্তায় হেরোইন খাচ্ছেন বা ইয়াবা খাচ্ছেন, বিভিন্নভাবে কোনো না কোনোভাবে সম্পর্ক যারা বাচ্চা একটা হয়ে যাওয়ার পরে, বিশেষ করে কমলাপুর আর হলো বিভিন্ন বস্তি এরিয়াগুলিতে দেখা যায় বাচ্চা একটা হওয়ার পরে ওই বাচ্চাটা কেউ না কেউ 10,000, 20,000, 5,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে, আবার নিয়ে চলে যাচ্ছে। কিন্তু এগুলো তো আইনগতভাবে নিচ্ছে না। আর যারা নিচ্ছে তারা হয়তো একটা ব্যবসার উদ্দেশ্যে, সে হয়তো 20,000 টাকা নিয়েছে, তা আবার কোনো একটা জায়গায় নিয়ে এসে পাচার করার জন্য সে হয়তো 50,000, 1 লাখ টাকা করে। এক হলো তারা তো আসলে দুনিয়াতে আসতেছে, তারা তো কোনো অপরাধ করে নাই। অপরাধ করলে আমি আপনি করেছি, বা যারা দুনিয়াতে তারা অপরাধ করেছেন। এখন এরপরে দুনিয়াতে আসার পরে এগুলো আবার আরেকটা অপরাধে পড়ে যাচ্ছে, এক হাত থেকে আরেক হাত, আরেক হাত থেকে আরেকটা বিক্রির চক্রের একটা আছে পড়ে যাচ্ছে। কেউ নিয়ে তার যে আসলে সবচেয়ে সবাই ভালো করবে এটাও তো না। এই ফাউন্ডেশনটা করে আমি একটা চাচ্ছিলাম যে এই হাত বদলের কাজটা দূর হোক। সবাই যদি জানতে পারে যে এইখানে
বাবুগুলো একটা সেফ হোম আছে, তার ক্রিটিক্যাল অবস্থা চিকিৎসা দেওয়ার সুযোগ আছে, এখন মায়ের বুকের দুধের ব্যবস্থা আছে, তখন আশা করি যে হয়তো এই কাজগুলো আরেকটু কমে যাবে। যে আমি এই ফাউন্ডেশনের হওয়ার আগে যখন স্ট্যাটিস্টিক্স আপনি নেবেন যে মানবাধিকার কর্মী যারা করেন, বিশেষ করে হলে আমরা যদি একটা বলা লাগে যে আসলে যারা বাচ্চা নিয়ে মানবাধিকার নিয়ে কাজ করেছেন, যে আদিলুর রহমানের সাহেব, আমরা ওনার তো এই কিছুদিন আগে উনি একজন উপদেষ্টাও ছিলেন, উনি একবার একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছিলেন যে বাংলাদেশে প্রায় এক বছরে প্রায় স্টেটমেন্টস আসছে যে 95 জন নবজাতক, শিশু না, নবজাতক 0 থেকে 28 দিনের মধ্যে নবজাতক উদ্ধার হয়েছে। এর মধ্যে 80 জন নবজাতকে বিভিন্নভাবে মৃত। কারণ ওই যে ডাস্টবিনে ফেলে দিচ্ছে, বিভিন্ন জায়গায় করেছে, এগুলো কেউ দেখতেছে না, করে মরে যাচ্ছে। তাহলে কিন্তু আমি কিন্তু যদি এই ফাউন্ডেশন শুরু হওয়ার পরে আমি যদি দেখি যে আমি 1-1.5 বছরে প্রায় 28 জন বাবু উদ্ধার করেছি, আমার কাছে দিয়ে গেছেন, আমি উদ্ধার করেছি বা বিভিন্ন তার মধ্যে মাত্র 4টা বাবু মারা গেছে, বাকি সবগুলো বাবু বেঁচে আছে। এটা আমার একটা আনন্দের জায়গা হয়ে দাঁড়িয়েছে যে আসলে এই বাবুগুলো মৃত্যু রোধে আমি একটু ভূমিকা পালন করতে পারতেছি। এটা আমার জন্য আসলে একটা বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার, আমার জন্য একটা বিশাল বড় একটা আল্লাহর একটা নিয়ামত মনে করতেছি যে আল্লাহ আমাকে এটা দিয়েছেন এবং এটা আমি কন্টিনিউ করতে চাই। আমরা যদি একটু ওই জায়গাটাতে যাই, যে আপনি বলছিলেন যে প্রচুর অ্যাবর্শন বেড়ে গেছে, এবং এইটা মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র যেহেতু পরিচালনা করি, একটা বিষয় আমরা সমাজে যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে গিয়ে যে শিশু হত্যা আমাদের শহরে এবং সারা পৃথিবীতে অনেক বেড়ে গেছে। শিক্ষিত সভ্য মানুষ অসভ্যের মতো শিশু হত্যা করে, এবং এটাকে একটা ফ্যান্সি নাম দিছে অ্যাবর্শন। যে কি হয়েছে, যে আমি একটা 7 মাস 8 মাস 9 মাসের বাচ্চা, যেটা যে কোনো প্রপার ডেফিনেশনে এটা একটা মানুষ, যে মানুষটাকে হত্যা করা হইতেছে কারণ আপনি তাকে রাখতে চাচ্ছেন না, আপনি তাকে হত্যা করে ফেলতেছেন। সে প্রপার ওয়েতেই পৃথিবীতে আসছে। কেন রাখতেছেন? দেখা যাচ্ছে যে ড্রাইভারের সাথে মেয়ে প্রেম করে সম্পর্ক করে ফেলছে, অথবা 15-16 বছর একটা ছেলে একটা মেয়ে সম্পর্ক করে ফেলছে, নানাভাবে সম্পর্ক করে ফেলছে। এখন পরিবার সিদ্ধান্ত নিচ্ছে যে একটা ভুল যেটা মেয়ে করছে বা একটা ভুল যেটা ছেলেমেয়েরা করছে, এই সন্তান তো রাখা যাবে না। তখন একটা হাসপাতালে গিয়ে একটা টাকা দিচ্ছে, টাকা দিয়ে করে ফেলছে, এবং এটা অহরহ হচ্ছে, বিভিন্ন জেলা শহর ঢাকা সবখানে হচ্ছে। সেই জায়গাটায় আপনার কাছে কি মনে হয় যে এই শিশুটার তো কোনো দোষ নাই, তাকে তো বাঁচানো যাইতো? ঠিক আছে, একটা ভুল হয়েছে, একটা অবৈধ শারীরিক সম্পর্ক হয়েছে, কিন্তু সন্তানটা পৃথিবীতে আসার আগে তো দিয়ে দেওয়া যেত। এখানে তো আরো লক্ষ লক্ষ নিঃসন্তান বাবা মা আছে যারা এটা দায়িত্বটা নিতে পারতো। আপনি একটা অবৈধ শারীরিক সম্পর্ক, যেটার জন্য অনেক বড় খারাপ কাজ, কিন্তু একটা শিশুকে হত্যা করা তো আরো বড় খারাপ কাজ। তো এবং সেটা করতেছে পারিবারিক স্বীকৃতিতে, অনেক সময় মানে এটার ব্যাপারে তাদের বাবা মাও জানে, তার মধ্যে এই কাজটা তারা করতেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আসলে এই বিষয়টাকে আমরা যদি মেডিকেল সায়েন্সের ভাষায় যদি বলি, মেডিকেল সায়েন্সের ভাষায় অ্যাবর্শনের একটা ডেফিনেশন আছে, আপনিও নিজেও জানেন না হয়তো। কিন্তু 4 মাসের পরে আর 5 মাস পরে তো অবশ্যই না। 4 মাসের পরেই আসলে যেহেতু তার হার্টবিট 12 সপ্তাহ পুরোপুরি চলে আসে, তাহলে এই বাচ্চাটাকে তো তাকে তাকে অ্যাবর্শন করা মানে তো তাকে জীব হত্যা। একদিনের বাচ্চাকেও আপনি মেরে ফেলবেন, আপনার গর্ভে চলে আসলে তাকে দুনিয়াতে কোনো না কোনোভাবে আনার ব্যবস্থা করতে হবে, সেটি আসলে ইসলামের স্বীকৃতি। এখন যে বা যারা আসলে আমরা অপরাধ করেছি, অপরাধী আমরা নিজেরা, কিন্তু অপরাধের একটা অপরাধকে ঢাকতে যে আরেকটা মহা অপরাধ করছি, এটা আসলে সবচেয়ে বড় এই কাজ। তো আমার আসলে যেটা হলো, আমার সাজেশন হলো বা আমার আসলে চাওয়া পাওয়া হলো যে আসলে সে যেভাবে দুনিয়াতে আসুক, আপনারা তাকে হত্যা করেন না। কারণ একটা অপরাধ করেছেন, আরেকটা অপরাধ করবেন, এটা আসলে দরকার নেই। আপনারা সুস্থভাবে দুনিয়াতে আসার সুযোগ দেন। সুযোগ দেওয়ার পরে সে দুনিয়াতে আসার সময় হলে নিঃসংকোচে এবং কোনো ধরনের সমস্ত পরিচয় গোপন রেখে আমার এখানে যদি একটু যোগাযোগ করে করে, তাইলে কিন্তু এই বাচ্চাটা যদি যে কোনো জায়গায় ডেলিভারি হোক, একটু পৌঁছে দিলে বাচ্চাটা অন্তত জীবনে বেঁচে যায়। আর জীবনে বেঁচে গেলে আরেকটা অপরাধ থেকে আমরা মহা অপরাধ থেকে পার পেয়ে যাই। আর যেহেতু এই ফাউন্ডেশন এই বাচ্চাগুলিকে নিয়ে কাজ করার সুযোগ আছে, তাদেরকে ফ্যামিলি জোগাড় করে দেওয়া বা ম্যানেজ করে দেওয়ার একটা সুযোগ আছে, তাইলে ওকে মারা তো দরকার নেই। দুনিয়াতে বেঁচে থাকুক, আপনার একটা সম্পদ আরেকজনের কাছে হয়তো বাঁচবে, কিন্তু বাঁচলে তো সে তো বেঁচে থাকবে, আপনার জন্য দোয়াও করার সুযোগ পাবে। আর বেড়ে যাওয়ার কারণটা যদি বলে, তাহলে আপনি আসলে নিজে একজন সাইকোলজিস্ট, আপনি যেহেতু মনোবিজ্ঞান, আপনি আসলে বুঝতেছেন যে আমি আগেও বলেছি যে বেড়ে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা হলো আসলে অপরিপক্ক অবস্থায় আসলে সম্পর্কে জড়িয়ে যাওয়া, আর এই মোবাইলের ব্যবহার বা ইন্টারনেটের ব্যবহারের কারণে যেটা পরকীয়া সম্পর্ক যেটা বলা হয়, এটা হয়ে যাওয়া, ফ্যামিলি ভেঙে যাওয়া। আর আরেকটা বড় কারণ হলো আসলে যে একই সাথে যখন আসলে সমাজে বিভিন্ন রকমের ছেলে মেয়ে বা একসাথে মিশে তাদের আসলে যে পারিবারিক বন্ধন ভালো না থাকারটা অনেকগুলো কারণ আসলে আছে, যেগুলো আসলে বাচ্চাটা গর্ভে চলে আসার পরে দেখা যায় যে ছেলে মেয়ে দুজনেই আসলে মেন্টাল একটা ইফেক্ট হয়। আপনার কাছে হয়তো কেউ কেউ আসেও, আপনিও হয়তো যেই
অংশটুকু দেখছেন, এটা হচ্ছে বরফের একটা টিপ। আপনার কাছে হয়তো সবার আসার হয়তো সুযোগ পায় না, আমার কাছে হয়তো সবার আসার হয়তো সুযোগ পায় না, এরকম আসলে অসংখ্য ঘটনা আছে। তো এই ঘটনাগুলো আসলে প্রতিরোধ করার জন্য আমাদের পারিবারিক এবং ধর্মীয় শিক্ষা মূল্যবোধ বাড়াইতে হবে। আমাদেরকে আসলে একসাথে মানে পারিবারিক বন্ধনটাকে মজবুত করা লাগবে। আর যেটা হলো, কোনো কারণে যদি এরপরও যদি সে দুনিয়াতে চলে আসে, তাকে এই অ্যাবর্শন না করে, বিশেষ করে আমি হাসপাতালগুলোকে, আপনি বলেছেন, আমি মেনশন করব না নাম, সব বেশি কম বেশি ক্লিনিক, হাসপাতাল বা বিভিন্ন জায়গায়, তাদের কাছেও আমি একটা আপনার মাধ্যমে অনুরোধ রাখতে চাই যে এরকম অফার কেউ নিয়ে গেলে, এখন যেহেতু একটা সুযোগ আছে, এই বাচ্চাগুলোকে আপনারা অ্যাবর্শন না করে তাদেরকে বাঁচার সুযোগ করে দেওয়ার একটা সুযোগ করে দিয়ে, একটা মোটামুটি 32 উইকস 32 সপ্তাহ পার হলে কিন্তু এই বাবুগুলো পৃথিবীতে আসলে এগুলো কিন্তু চিকিৎসা দিলে এখন সুযোগ আছে যে তা বেঁচে যায়। তাহলে সবাই যদি সম্মিলিতভাবে আমরা উদ্যোগ নেই যে না, আমরা শিশু হত্যা করব না, এটা শুধু একটা এন্ড থেকে হবে না। আপনি হয়তো আজকে পারিবারিকভাবে বাবা মা হয়তো হলো যে না, এটা হত্যা, ডাক্তার সাহেব বলেছে হত্যা করা যাবে না, এটা মেনে নেব। কিন্তু আবার পাশেই যদি আরেকজনের কাছে যায়, সে যদি প্ররোচনা যায়, না ঠিক আছে, আপনি এটা নিয়ে সমাজে ভুগবেন কেন, দরকার কেন, আপনি করে ফেলেন, একটু অল্প কিছু টাকা খরচ করলে তৈরি করে ফেলতে পারেন। মানে এটা সবাই এগিয়ে আসতে হবে, একদম সমাজের টপ লেভেল থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত যে বা যারা আছে সবাই এটা মোটিভেশন থাকতে হবে যে আগে শিক্ষা দিতে হবে যে কোনোভাবে অবৈধ সম্পর্ক জড়ানো যাবে না, এটাকে আগে প্রতিরোধ করতে হবে। আর যদি কোনো কারণে, সেটা বৈধ হোক অবৈধ হোক, সামাজিক হোক, পারিবারিক কারণে হোক, বা সোশ্যাল বা আর্থিক কারণে হোক, সে দুনিয়াতে চলে আসলে তাকে মারা যাবে না, তাকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমার এখানে যদি একসাথে 300 বাচ্চাও যদি আসে, আমি ম্যানেজ করতে পারবো ইনশাল্লাহ, এই ক্যাপাসিটি আছে। আর আল্লাহ যেহেতু আল কোরআনে বলে দিয়েছেন যে আমি আগে তার খাবার তৈরি করি, তারপর তার রুহু তৈরি করি। তো তার আল্লাহ যদি তার জীবন দেয়, তার যে কোনো না কোনো কারণ উসিলায় তার জীবন বেঁচে যাওয়ার একটা ব্যবস্থা হবে। আমি একা যখন না পারবো, আমি আপনাদের সবার কাছে আবেদন জানাবো যে আপনাকে আমাকে একটু সাহায্য করুন। এত অনেক বাচ্চা হয়ে গেছে, তাদের আসলে তার আর্থিক এটা আমার পক্ষে আর একা সম্ভব হচ্ছে না। তখন সবাই আসলে, আমার মনে হয় এই ব্যাপারে সবাই আপনারা সাহায্য করার জন্য এগিয়েও হয়তো আসবেন, আপনার মতো অনেক হয়তো এগিয়ে আসবে। আপনি যদি একটু বলে দেন বা আপনি যদি একটু রিকোয়েস্ট করেন যে না, এতগুলো বাচ্চা এখানে আসে, আমরা আসেন সবাই মিলে সাহায্য করি, তাহলে সুযোগ একটা হবে আমাদের তো ইনশাল্লাহ। আর আমাদের যেমন এখন ধরেন সরকারি শিশু সদন যেগুলো বলে থাকি, ওইখানে কিন্তু ওনারা কিন্তু আসলে ক্রিটিক্যাল বাচ্চাগুলো ম্যানেজ করার মতো অবস্থা তো ওনাদের নেই। ওনারা সেটেল বাচ্চা হলে, নবজাতক পিরিয়ডটা পার হলে 2 মাস 6 মাস 9 মাস 10 মাস এরকম বাচ্চা আসলে ওনার বাচ্চা কিন্তু ওনারা সহজে ম্যানেজ করতে পারেন। বাংলাদেশে মানে নবজাতক, শুধু পথ নবজাতক নিয়ে কাজ করে শুধু একটাই ফাউন্ডেশন আছে, কারণ এই ক্রিটিক্যাল অবস্থা অন্য কেউ নিয়ে আসলে বাচ্চাগুলো ম্যানেজও করতে পারবে না। আর আপনার মাধ্যমে আমি আরেকটা দাবি একটু জানাতে চাই, পৃথিবীতে উন্নত রাষ্ট্রগুলোতে একটা নিউবর্ন হাব আছে, এটাকে নিউবর্ন হাব বলা হয়। নিউবর্ন হাব কিছুই না, একটা আইন আর একটা ইনকিউবেটর, একটা যন্ত্র। যে আইনটা হলো যে এই হাবে যে বা যারা বাচ্চা রেখে যাবেন, তার পরিচয় সমাজের কাছে বা কারো কাছে প্রকাশ করা বাধ্যতামূলক না। যদি এই হাবের পারমিশনটা পেয়ে যায়, মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী উনি বলেছেন যে এটার জন্য উনি একটা উদ্যোগ নেবেন। আপনার মাধ্যমে যদি এটা যদি সমাজে আর একটু ভালোভাবে জানানো যায় যে আমি গত 10 বছর যাবৎ এটা চাচ্ছি যে একটা নিউবর্ন হাব অনুমতি দেওয়া হোক। নিউবর্ন হাব হলে তা আইনগতভাবে তারা জানবে যে বাচ্চা এখানে দিয়ে গেলে কোনো পরিচয় দিতে হবে না, পরিচয় না দিতে পারলে বাচ্চাগুলো রাস্তাঘাটে পড়ে আর মরবে না। অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসবে, এখন কিছু বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, আর ওই সময় হয়তো আইনগত স্বীকৃতি থাকলে এটা যদি রেডিও টিভি মিডিয়াতে জানে যে এখানে বাচ্চা দিয়ে গেলে কোনো পরিচয় জানাইতে হবে না, বা পরবর্তীতে কোনো ঝুঁকি ঝামেলা বা আইনে কোনো ঝামেলা পড়তে হবে না, তাহলে বাচ্চাগুলো কেউ মারবে না। তাহলে সমাজ কিন্তু পরোক্ষভাবে একটা হেল্প করতে পারে যে হত্যা থেকে বাঁচানোর জন্য। তাহলে একটা সুযোগ আছে, এই সুযোগটা একটা হাব যদি একটু আইন যদি অনুমোদন দিয়ে দেয়। আর আমার এখানে তো আমার তো যন্ত্রপাতি ইনকিউবেটর তো আছে, মানে যেটা হলো ইনকিউবেটর হলো এরকম যে একটা ওয়ালযুক্ত ইনকিউবেটর, যেখানে বাচ্চাটা কে বা কারা দিয়ে গেছে তাকে দেখা যাবে না, কিন্তু বাচ্চাটা যে দিয়ে গেছে এখানে বাচ্চাটা দেখা যাবে যে এই ইনকিউবেটর একটা বাচ্চা এখন আসছে, তার তাপমাত্রা কম, তার কম, তার অ্যালার্ট কম, তার অক্সিজেন কম, তাকে সাপোর্ট দিতে হবে। তখন বাচ্চার সাথে সাথে নিয়ে এই পাশ দিয়ে তারা বাচ্চাটা দিবেন, এই পাশ দিয়ে রেস্কিউ টিম নিয়ে তাকে যে চিকিৎসা শুরু করে দেবে। তাহলে বাচ্চাটাও সেভ হয়ে গেল, যিনি দিয়ে গেলেন উনিও কোনো আইনি ঝামেলার পড়া লাগলো না। তাহলে এই জিনিসটা করতে পারলে, তাইলে আইনগতভাবে স্বীকৃতি হলে তখন এই মৃত্যুর হার আরও কমে যাবে। যেখানে উদ্ধার করতে গেলে নবজাতক প্রায় অলমোস্ট সবই বিভিন্ন জায়গায় মৃত্যু পায়, খুব জীবিত বাচ্চা কম পায়। ওই সময় দেখা যাবে যে জীবিত বাচ্চার সংখ্যা অনেক বেশি হবে, মৃত বাচ্চার সংখ্যা অনেক কম হবে। আর এই বেবিগুলো নেওয়ার জন্য কিন্তু সমাজে অনেক লোক আছেন যাদের অনেক বছর যাবৎ বিয়ে শাদী করছেন, বাচ্চা কাচ্চা হয় না, হওয়ার সুযোগ নাই। এরকম অসংখ্য ফ্যামিলি আমার কাছে, আমার যদি শুধু আমি ডায়েরিটা যদি করি, তাহলে আপনাকে আমি একাই দিতে পারবো প্রায় 20,000 উপরে ফ্যামিলির অ্যাড্রেস,
যে যারা আসলে বাচ্চা দরকার নিতে চাচ্ছে, কিন্তু আমার কাছে তো এই মতো এখন পর্যন্ত বাচ্চা হয়েছে 72 জন, 20,000 ফ্যামিলি আছে। তাইলে নেয়ার মতো কিন্তু ওরে লালন পালন করার, ওদেরকে খরচ বিয়ার করার মতো অনেক লোকজন আছে, অতএব তাকে মারার দরকার নাই। আপনার কাছে কি মনে হয় যে আর কি আইনি জটিলতা বা সিস্টেমগত জটিলতা আপনি ফেস করছেন এই গত 5 বছরের বেশি সময় ধরে যে আপনি কাজ করতেছেন সেখানে? আসলে অনেকগুলা জটিলতাই আসলে ফেস করে, কারণ এই বাবুগুলো তো মানে এই ছোট ছোট বাবু নিয়ে কাজ করা, আর এগুলার কোনো একটু ব্যত্যয় ঘটলে এগুলো কিন্তু মানব পাচার মামলার সমান অপরাধ। এটা কি মহা অপরাধ, এটা ঝামেলা পড়ে যায়। যেমন একটা বাচ্চার উদাহরণ যদি দেই, যে আসলে একটা বাচ্চা যখন মারা গেল, বাচ্চা মারা গেল, ওই বাচ্চাটা বেওয়ারিশ হিসাবে আমি এটাকে দাফন কাফনের ব্যবস্থা সমস্ত কিছু করা হয়েছে। কিন্তু মারা যাওয়ার 3 মাস 4 মাস পরে একজন পুরুষ লোক আসলেন যে আপনার এখানে অমুক মাসে অমুক এই সময় একটা বাচ্চা ভর্তি হয়েছিল, বাচ্চাটা এখানে মারা গিয়েছিল, আমি বাচ্চাটার বাবা, আপনারা তো আমার বাচ্চা আমাকে না জানে আপনারা দাফন কাফন করে দিছেন, করে দিছেন, এটা তো হয় নাই। তখন আমি তো ওনাকে বললাম যে বাচ্চা তো আমার এখানে কোনো লোকজন নাই, এই বাচ্চা তো বেওয়ারিশ হিসাবে বাচ্চাকে থানার মাধ্যমে, আইনের মাধ্যমে তাকে করা হয়েছে, আপনারা ওই সময় কোথায় ছিলেন? তখন থেকে আমার আরেকটু বেশি আসলে আমি সজাগ হওয়ার সুযোগ পেয়েছি যে না, এগুলো আসলেই কোনো না কোনোভাবে দেখা গেল যে আসলে একটা ঝামেলা তৈরি করতে চাইলে অনেক কিছু করাই সম্ভব। তখন থেকেই আমি আসলে করলাম যে এই পারিবারিক যে ফ্যামিলি আদালতে যাওয়া, এই দীর্ঘ প্রসেসটা যদি একটু কমানো যায়, আর মৃত্যুর পরে বা মরে গেলে আমরা এই বাচ্চাগুলো ধরেন ঢাকা শহরের ভিতরে হলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দফনের একটা সুযোগ থাকে। আমার ফাউন্ডেশন সব কাজ করে দেব, কিন্তু তার একটা যে ফাউন্ডেশনের কাজ করার পরও তাকে দাফন করতে হলে একটা আইনগত ভিত্তির দরকার, যে কোন এজেন্সির বা কার মাধ্যমে হয়েছে। এখন ঢাকার বাইরে হইলে নারায়ণগঞ্জ থেকে শুরু করে অন্য কোনো জায়গায় আঞ্জুমান মফিদুল ইসলাম এই বেরোয় করা দেয়, তাদেরকে দাফন কাফনের সাহায্য করার কোনো তাদের সুযোগ নেই। তারা আসলে এই কাজ করার মতো তাদের অনুমতি নাকি নেই ঢাকা শহরের বাইরে করার জন্য। তো সেটা আরেকটা বড় চ্যালেঞ্জ। তখন আমি কোর্টকে জানালাম যে আমি তো জীবিত যারা আছে দিতে পারতেছি, কি যারা মরে যাচ্ছে তাদেরকে অথচ আমি আসলে আইনগতভাবে দিতে গেলে আমি তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করতে গেলে অনেক সম্মুখীন হচ্ছে, বাধার সম্মুখীন হচ্ছে, অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে। যেমন ধরেন এখন এই বাচ্চাটা বেওয়ারিশ, এখন তাকে করতে হলে যে ডিস্ট্রিক্টে আছে, ডিস্ট্রিক্টে প্রথমে তার ডিসিকে জানাইতে হয়। ডিসি সাহেব উনি হয়তো ধরেন রাত্রে 2টার সময় হলো, ওনার কাছে তোর লোকজন নাই, তো সকালবেলা অফিসে আসবেন, তো বাচ্চা হয়তো মারা গেছে রাত্রে 12টার সময়, তো ডিসি সাহেব আবার করেন, তারপর এটা দেন সিভিল সার্জন দেন লোকাল থানা। এই যে একটা আইনি প্রসেস, মরে যাওয়ার পরে একটা বাচ্চা আমাকে দাফন করতে প্রায় একটা বাচ্চার ক্ষেত্রে 72 ঘন্টা সময় লেগেছে। মানে খুবই কষ্ট করা রয়েছে। তখন আমি আইন একবার আদালতে যে কান্নাকাটি করলাম যে আমাকে কিছু করে দেন, আপনারা বলে দেন আমি যে। তখন বলল যে আপনার এই ফাউন্ডেশনের ক্লজে একটা ক্লজ যোগ করে নেন, যে আপনি তাদের দত্তকদের আইনগত যেমন ব্যবস্থা করবেন, তাদের রিয়ারেপের যেমন ব্যবস্থা করবেন, তারা আসলে যদি আল্লাহ নিয়ে যায় তাদেরকে আপনি দাফন কাফনের ব্যবস্থা করবেন, এই ব্যবস্থা আপনি একটা রেজলিউশন করে নেন, করে নেওয়া লাগলে এটা আপনি কোর্টে একটু জমা দেন, আমরা এটা একটু আইনি স্বীকৃতি দিয়ে দেব। তারপর থেকে আমরা আসলে এই পর্যন্ত প্রায় 8-9টা বাচ্চা এই যখন মারা গেছে, যেগুলো আসলে যাদেরকে আর কোনো চিকিৎসায় বাঁচানো জানে, তাদের একটা নির্দিষ্ট স্থানে এখন কবর, তাদেরকে কবর দিচ্ছি। ওইখানে সমস্ত থাকতেছে যে কত তারিখে কোন থেকে আসছে, প্লাস আমার একটা রেজিস্ট্রেশন রাখছি। একটা কবরের সাইড আমরা একটা সাইডে আমরা কবরের যারা মালিক আছেন বা যারা এটা দান করেছেন তাদের সাথে আমরা বসেছি, যা এই কবরখানার একটা সাইড দিয়ে আমরা একটা ওয়াল করে দিয়েছি ওই জায়গাটা, তারপরে কিছু মাটি ভরাট করে দেয় ওই জায়গাটা, যে এই জায়গাটাতে এই অংশটুকুতে আপনারা অন্য কোনো বাচ্চা আকারে বা অন্য কেউ দিবেন, ওরা আমার এই বেওয়ারিশ বা ফাউন্ডেশনের বাবুগুলো এখানে হবে। তো এখানে গেলে দেখা যায় এখন যে ফাউন্ডেশনের একটা স্টিকার যে এই বাচ্চাটা এখানে ছিল আছে। তাহলে একটা জায়গা পেয়েছি, সেটা নারায়ণগঞ্জের ক্ষেত্রে আমার যেখানে ফাউন্ডেশন অফিস আছে, মোহাম্মদপুর গ্রামের যে পারিবারিক একটা কবরস্থান, ওনারা এই সুযোগটা দিয়েছেন। এখন যদি আমাকে জাস্ট এই আঞ্জুমান ওহিদুল ইসলাম যেহেতু বাংলাদেশে এক বেওয়ারিশ লাশ দাফন কাফন ওনার যদি স্বীকৃত, সরকার যদি একটু ওনাদেরকে বলে দেয় যে না ঠিক আছে, এই মুজিব ফাউন্ডেশনের, ডাক্তার মুজিব ফাউন্ডেশনের যে বেওয়ারিশ লাশ আসলে বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক, তোমরা এটা একটু গ্রহণ করে একটা ব্যবস্থা করো, তাহলে ওনাদের জন্য একটু সুবিধা হয়। তাহলে এটা কিন্তু আরেকটা সুযোগ আমার জন্য হয়, তখন আসলে এতটা করা লাগে না। আর এই যে আইনি প্রসেসটা, যে ডিসি সাহেবের কাছে যাওয়া, সিভিল সার্জনের কাছে যাওয়া, লোকাল থানাকে করা, আবার জানানো, ওনারা আসা, আর কারণ এই বাচ্চাগুলো শুরু তাহলে তো করা মানে পোস্টমর্টম তো করার তো কীভাবে করি,
এক হলো যে দেখলে আসলে মায়া লাগছে, কাটাছেঁড়া করবো, কিন্তু আবার আইনগতভাবে চিন্তা করলে দরকার সেটা, মানে এগুলো আসলে অনেকগুলা ঝামেলা ফেস করে এখন একটা পজিশনে ওই যে দাঁড়িয়েছে যে কবরস্থানে একটা জায়গা পেয়েছি, অন্তত দেয়া যায়, অন্তত 6 মাস, 1 বছর, 10 বছর পরে হলে যে এই কবরে এখানে বাচ্চা আছে, যদি আইনগত কিছু আপনারা দেখেন এখানে ব্যবস্থা নেন। সেই ক্ষেত্রে যদি আইনগতভাবে এটাও করে দেওয়া যে আমাকে একটু স্বীকৃতি দেওয়া যে না, এখানে এই বেওয়ারিশ দাফন কাফনের ব্যবস্থা এই ফাউন্ডেশন নিজেই করবে এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম তাকে হেল্প করবে, তাহলে সেটা আরেকটু সহজ হবে। আর আরেকটা বড় চ্যালেঞ্জ হলো যে পারিবারিক আদালতে যে যে দত্তক আইন খুব একটা জটিল আইন, জটিল আইন। কারণ এই যে প্রথমে তাকে যে প্রেয়ার দেয়া, তারপর জায়গায় আবার এটাই করা, তারপর কখন আবার ডেট পড়বে, যে কয়টা, 1টা 2টা 5টা হিয়ারিংয়ে অংশগ্রহণ করা। আমি এখন আসলে ওই অফিস যতটুকু সময় করতে পারি তার বেশিরভাগ সময় আবার যায় হলে এই কোর্টে দৌড়ে। আবার কোর্ট আবার আমাকে ছাড়া হবে না, আমি প্রতিনিধি নিয়োগ করে দিলে নিচ্ছে না, আমি নিজে যা হাজির হওয়া লাগে, বা কোনো কিচ্ছু নিচ্ছে না, আমাকেই যেতে হচ্ছে। এই যে কোর্টে দৌড়ানো, আর একটা বাচ্চার জন্য 1বার 2বার গেলেও হচ্ছে না, মানে শেষ পর্যন্ত যাওয়া লাগতেছে। তাহলে এটাও যদি একটু সহজ করে দেয় যে আমার ফাউন্ডেশন একজন প্রতিনিধি আমার কাগজ নিয়ে আমার সিগনেচার নিয়ে যাবে, উনি এটা ডিল করবে, কোনো একান্ত দরকার লাগলে আমাকে ফোন করতে পারে যে আসলে উনি আপনার প্রতিনিধি কিনা বা ঠিক আছে কিনা, এটা হতো, তাইলে জিনিসটা একটু সহজে। আর দত্তকানটাকে যদি একটু সহজ করা হয়, যে রাষ্ট্র যদি এটাকে অগ্রাধিকারমূলকভাবে দেখে যে এই রকম কোনো মামলা আসলে যেদিন আসবে এই দিন বা একদিন বা 1 সপ্তাহের মধ্যে এটা করে এক মামলা, এটা ফয়সালা হইতে 3 মাস 6 মাস, ইভেন ওই যে বললাম 9 মাস পর্যন্ত লেগে যাচ্ছে, যে লোকজন বিভিন্ন জায়গা থেকে আসতেছে। কারণ যারা দত্তক দিচ্ছে তারা সবাই তো আমার হাসপাতালের বা আমার এই ফাউন্ডেশন আশেপাশে না, যে চট্টগ্রাম থেকে মাসের পর মাস আইসা, তারা দিনের পর দিন আইসা কিন্তু হোটেলে থাকা লাগছে একটা বাচ্চা নেওয়ার জন্য। বাচ্চাটা ওনারা পেয়েছেন, কিন্তু 6 মাস অনেক কষ্ট করা লেগেছে। তাহলে সেই আইনটা যদি একটু বলে দেন, একটু যদি আপনার সুযোগ থাকে যেখানে আছে একটু জানা দেন যে আইনটা একটু সহজ করে দেয়, যে হ্যাঁ এইরকম আইনের এইরকম বাচ্চা আসলে একটু দ্রুততম সময়ের মধ্যে 1টা 2টা হেয়ারিং এটা শেষ করে দেবে, তাইলে কিন্তু এটা আরেকটু সহজ হয়। ওনারা যারা এটিকে ঘুরেন বা যারা নিতে চান তারা আরেকটু বেশি উৎসাহী হন। মানে ওনারা এখন দেখেন যে অমুক জায়গায় গেলে ওই হাসপাতালের বেডে হোক, 20,000 টাকা দিলে চুরি করে বাচ্চা নিয়ে চলে যেতেছে, কোনো কিছু ঝামেলা লাগে না। তাইলে এই ঝামেলাগুলো যদি না থাকে তাইলে অবৈধ পথগুলো বন্ধ হয়ে যাবে। বাচ্চা কেনা বেচার যে সম্পর্কটা আপনি শুনেছেন দেখতেছেন, এটা টোটালি বন্ধ হয়ে যাবে। আর রাষ্ট্র যদি একটা উদ্যোগ নেয় যে কোনো ধরনের অবৈধ এরকম কাউকে দেখা গেলে বা পাওয়া গেলে, এখন ধরেন হয়তো একটা ছোটোখাটো শাস্তি দেয়, দেখা যায় একজন হয়তো বের হয়ে যায়, আরেকজন হয়তো এই কাজে পারে, তাহলে পাচারটা কিন্তু বন্ধ হয়ে যাবে, আইনগতভাবে যদি ঢুকবে। কারণ আপনি যদি অবৈধ রেমিটেন্স আসা যদি বন্ধ করে দেন, বৈধ পথে যদি আপনি সুযোগ সুবিধা বাড়ায় দেন যে না তোমাকে 5 লাখ পাঠা 10 লাখ পাঠা, তোমার খরচ বেশি হবে না, মিনিমাম বা মিনিমাম খরচ হবে, তাহলে কিন্তু এটা রাষ্ট্রের রেমিটেন্সও বাড়তেছে, আবার সঠিক পথে আসার সুযোগ বেশি হচ্ছে। ঠিক একইভাবে যদি এই বাচ্চাগুলো আইনটা সহজ করে দেওয়া হয় এবং রাষ্ট্র যদি কঠোর একটা করা দেওয়া হয় যে অবৈধভাবে হলে তাইলে সেগুলো তো কঠিন শাস্তি হবে। কারণ অবৈধভাবে যারা নিচ্ছে তারা যে নিয়ে যে আবার বিক্রি করার উদ্দেশ্যে নিচ্ছে না, ব্যবসার উদ্দেশ্যে নিচ্ছে না, এটা তো আপনি বলতে পারতেছেন না, কারণ আপনার কাছে ওটা কোনো ট্রেস নাই, এটা ট্র্যাক করার কোনো সুযোগ নাই। কিন্তু এই আইনের মাধ্যমে নিলে, এই ফাউন্ডেশনের মাধ্যমে নিলে অন্তত একটা তো ট্র্যাকিংয়ের সুযোগ থাকতেছে, যে কোর্টে একটা তার রেজিস্ট্রেশন নাম্বার আছে, আমার ফাউন্ডেশনে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, বাচ্চাটা কোথায় গেছে কি আছে সমস্ত আদ্যপান্ত সমস্ত সফট কপি হার্ড কপি সমস্ত কপি থাকতেছে। যে কোনো সময় রাষ্ট্র চাইলে এটা কি কিন্তু ফলো আপও করতে পারে, তাহলে বিশাল বড় একটা সুযোগ আছে। যেমন আমার কাছে একটা খবর আসছিল, সুযোগ ছিল, খবর হয়েছিল যে একটা বাচ্চা কোনো না কোনোভাবে তারা কোনো জায়গা থেকে নিয়েছেন, কিছু টাকা পয়সা নিয়েছেন বা নিয়ে দিয়ে তারা বাচ্চা নিয়েছে, কিন্তু ওনাদের এক সময় পরে যাই হলো যে বাচ্চা যখন নিয়েছে এটা তো টাকা দিয়ে নিয়েছে, টাকা তো উসুল করা লাগবে। তো এই বাচ্চা দিয়ে তারা 6 বছর 5 বছর বয়স থেকে তাকে দেয়া ঘরে হান্ডিবাতি মাজানোর, কাজের বুয়ার কাজ যা আছে সব করানো শুরু করছে। তো এই বাচ্চাকে মারধরও করা শুরু করছে, কোনো না কোনোভাবে প্রতিবেশীরা এটা জেনেছেন, দেখেছেন, তারপরে ওনারা এটা খবর নিয়েছেন, নেওয়ার পরে দেখা গেল যেটা বাচ্চাটাকে উদ্ধার করার পরে তারপর আইন তাকে কোর্ট তাকে আবার নতুন একটা ফ্যামিলিতে দিয়েছে, করেছে। কিন্তু ওই ফ্যামিলিটা যদি আগেই যদি তারা কোর্টের কাছ থেকে বাচ্চাটা নিত বা তাদেরকে যদি এই আইনগতভাবেই থাকতো, তার দায়বদ্ধতা থাকতো, তাকে জবাব দিতে থাকতো। আর কোর্ট থেকে বাচ্চাগুলি নিলে তারা 6 মাস পর যেহেতু কোর্টে হাজিরা দেওয়া লাগে, বাচ্চার ভালো মন্দ জানানো লাগে, তাহলে রাষ্ট্রের একটা খোঁজখবর পাওয়ার একটা ভালো সুযোগ হয়, তাহলে এই বাচ্চাগুলো ভালোভাবে বেড়ে ওঠার একটা ভালো সুযোগ হয়। তাহলে অবৈধ পন্থাকে বন্ধ করতে হলে এই যে বেওয়ারিশ লাশ দাফনের এটা সহজ করে দিতে হবে, একটু আঞ্জুমান মফিদুল ইসলামকে ইনভলভ করে দিতে হবে,
আর পারিবারিক আইনটা এটাকে একটু সহজ করে দিতে হবে। বাচ্চাদের কি ব্রেস্ট ফিডিং করানোটা সহজ না কঠিন, বা বাংলাদেশের কনটেক্সটে এটা ডেফিনেটলি খুবই ভালো যে নিঃসন্তান যারা তারা সন্তানকে দত্তক নিতে চাচ্ছে, এটা খুবই পজিটিভ একটা জিনিস, কারণ এটাকে যদি সাপ্লাই চেনটা ঠিক করা যায় তাহলে শিশুগুলো বাঁচবে, ভালো পরিবেশ পাবে, অবৈধ পথ বন্ধ হবে। এখানে মাঝখানে তো একটা ব্রেস্ট ফিডিংয়ের পয়েন্ট থাকে। তো বাংলাদেশে আসলে সহজে কি দুধ মা পাওয়া যায়? আসলে এটা আসলে খুব একটা কঠিনতম কাজগুলোর একটা। অনেক মা আছেন, আমি যখন ফেসবুকে দেই যে একটা বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য দুধ খাওয়াতে হয়। অনেক মা আসলে চান, এটা অস্বীকারের কোনো উপায় নেই। কিন্তু বাবা দিতে চান না। বাবা দিতে চান না, কারণ বাবা দিতে চান না বেশ কয়েকটা কারণে। এখন ইসলামিক একটা কারণ যে একবেলা ১ ফোঁটা দুধও যদি খায় সে তো দুধ মা। দুধ মা মানে আপন মায়ের সমান অধিকার হয়। বাবা হয়তো চিন্তা করেন এই ছেলে যদি এই মেয়ে যদি বড় হয়ে ভবিষ্যতে বাপ মায়ের দাবি করে, তাইলে তার ওয়ারিশের যদি দাবি করে বসে সে কি করবেন? এই ওই থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি আসলে ২০১৯ সাল থেকে একটু কাজ করতেছিলাম। কারণ আমি দেখতেছি যে এই ক্রিটিক্যাল বাচ্চাগুলো যারা লাইফ সাপোর্ট আছে, বুকের দুধ ছাড়া তাদের বাঁচানো যায় না। কৌটার দুধ দিতে গেলেই তার নেক্রোটাইজিং এন্টারকোলাইটিস নামক একটা অসুখ আছে, যেটা নাড়ি ভুঁড়িতে ঘাটের মধ্যে হাজার হাজার ছোট ছোট পিনের মাথার মতো ছিদ্র হয়, পেট ফুলে যায়, ব্লিডিং হয়, নাকে মুখে খায়। এই কৌটার দুধ হলো তার একটা কারণ। হাইপারটোনিক যে কোনো খাবার দাবার এর একটা কারণ। সেটাতে বাঁচার একমাত্র মুক্তির একটা মাত্র ওয়ে হয়েছে ব্রেস্ট মিল্ক। এটা WHO থেকে স্বীকৃত যে সুপারফুড। প্লাস হলে কোরআন হাদিসেও কিন্তু আমরা যদি সূরা তালাকের কথা একটু চিন্তা করি, ৬ নম্বর আয়াতে আল্লাহ কিন্তু বলে দিয়েছে যে মা যদি কোনো কারণে না থাকেন তারপরেও বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতে হবে। আর সেই বুকের দুধ খাওয়ানোর দায়িত্বটা কিভাবে দিয়েছেন, যে যিনি মা ছিলেন উনি যদি নিজে আবার উনি সংসার না করে দুধ খাওয়াইতে চান, তো যিনি তার বায়োলজিক্যাল বাবা আছেন তাকে কিন্তু ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে যতদিন তিনি দুধ খাওয়ান। আর উনি কোনো কারণে যদি দুধ খাওয়াইতে রাজি না হন, তাহলে বাবাকে কিন্তু দায়িত্ব দেয়া আছে যে একজন মহিলা জোগাড় করতে হবে। এখানে বলা নেই মা জোগাড় করতে হবে, একটা মহিলা নিয়ে এসে তাকে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা লাগবে। তাইলে মা না থাকলেও দুধ খাওয়ার ব্যবস্থা করা আল্লাহ বলে দিয়েছেন। আর অর্থ হলো তাকে বুকের দুধই লাগবে। আর আমি দেখেছি যে ক্রিটিক্যাল বাচ্চাগুলোকে যাদেরকে বুকের দুধ দেওয়া যায় তারা চমৎকারভাবে বেঁচে যায়। যখন এনআইসিউতে বাচ্চা কাছে থাকে, এই বাচ্চার মা নাই, চাইলে ১০-১২ জন দুধ এসে দিয়ে যেতে চায়, কিন্তু সেই ক্ষেত্রে তো ইসলামিক ক্ষেত্রে আবার এটা জায়েজ নাই। কারণ যিনি খাওয়াবেন, যিনি দিবেন, উনি তো দুধ মা। ১০টা-১২টা মা খাওয়ালে তার যে ছেলে মেয়ে হবে, তার যে ভাই বোন আছে, তার যে সবার কাছে তো তার বিয়ে তো হারাম। তাহলে আরেকটা বড় সমস্যা। এই সমস্যাটাকে একটা ফরমেটিভ ওয়েতে নিয়ে আসার জন্য আমি একটু চেষ্টা করতেছিলাম ২০১৯ সাল থেকেই, যে আমি আসলে চাচ্ছিলাম যে বাংলাদেশে ইসলামিক শরিয়া ভিত্তিক একটা মিল্ক স্টোরেজ সেন্টার হবে, যেখানে মায়েরা দুধ ডোনেট করবেন। যার বাচ্চা নেই, বাচ্চাটা মরে গেছে, মায়ের তো দুধ আছে, অথবা তার বাচ্চা আছে দুধ খায় কিন্তু অনেক দুধ পড়ে যায়, মা যদি একটু দুধটা রেখে যায়, তার এখানে সম্পূর্ণ আইডেন্টিটি থাকবে, কত তারিখে কে কোথা থেকে দিয়েছেন তার সমস্ত কিছু থাকবে। প্লাস একটা কৌটাতে একটা জায়গায় শুধু একটা মায়ের দুধই রাখা হবে, সেটা ১০টা কৌটো ২০টা কৌটো লাগুক, মায়ের দুধগুলি জমে একটা সাইডে রাখা হবে যে উমুক মায়ের দুধ। তাহলে এই মায়ের দুধটা একটা বাচ্চাকে যদি আমরা দেই, একটা মায়ের দুধ একটা বাচ্চাকেই খাওয়াবো, তারও আইডেন্টিটি থাকবে, কে নিছেন কে, যেমন এখন যতক্ষণ পর্যন্ত ফাউন্ডেশন আন্ডার থাকে সে তো আমিই তার অভিভাবক। আবার যখন সে অন্য অভিভাবক আছে তার কাছে যদি এই আইডেন্টিটিটা, যেন এখানে আমি একটা ইনফরমেশন প্যাক ব্যবস্থা করেছি, যেখানে বাবা মায়ের ছবি আছেন, যিনি দুধ দিয়েছেন ওনার ছবি আছেন, ওনার ভোটার আইডি আছেন, হসপিটালের ডিসচার্জ কাগজ আছেন, ডিসচার্জ কাগজে যিনি দুধ মা তার নাম লিখে দিচ্ছি, দুধ বাবার নাম লিখে দিচ্ছি, এই সুযোগগুলো নিচ্ছি। প্লাস ওনাদের ভোটার আইডি কার্ড এক্সচেঞ্জ হচ্ছে, যে কে দিচ্ছেন কে নিচ্ছেন। অর্থাৎ আমার ১৫০০ বছর আগে তো আমার নবী যেহেতু দুধ খেয়ে বেঁচেছিলেন। আর আমি দেখছি যে একটা মা যে পরিমাণে দুধ আসলে আলহামদুলিল্লাহ তৈরি করতে পারেন বা দিতে পারেন, একটা বাচ্চাকে খাওয়ানোর জন্য যথেষ্ট। কারণ একটা মা মিনিমাম ডেইলি হলে ধরেন 500 ml মিল্ক প্রোডাকশন, ইভেন সর্বোচ্চ একটা বাচ্চা উনি ২ লিটার ২.৫ লিটার পর্যন্ত দুধ তৈরি করার সক্ষমতা থাকেন বা রাখেন। মেডিকেল সায়েন্স অনুযায়ী যেই মা দুধ দিতে পারে তার দুধ দেওয়াটা তো তার ফিউচারে হেলথের জন্য ভালো। বিশাল উপকার। মা দুধ দিলে তার ১ নম্বর হচ্ছে তার ব্রেস্ট ক্যান্সারের চান্স অনেক কমে যায়। তার ইনভলিউশন, ওই আমরা যদি বলি ইউটেরাস ইনভলিউশন, যেটাকে বলা হয় যে কন্ট্রাকশন হয়ে ছোট হয়ে আসে, খুব দ্রুত আসে, ব্লিডিং দ্রুত চলে যায়। তারপর হলো একটা সোশ্যাল বন্ডিংও বাড়ে, যে হ্যাঁ ওনার একটি এম্পাওয়ারিং ক্যাপাসিটিও হয়, যে আমি আমার বাচ্চা না থাকুক, আমার বাচ্চা মরে গেলে আমি আরেকটা বাচ্চার জীবন বাঁচাতে সাহায্য করতে পেরেছি। এতে কিন্তু মায়েদের কিন্তু সাইকোলজিক্যাল অনেক একটা ইফেক্ট, সুন্দর একটা ইফেক্ট হয়, যেটা একটু আইনে একটু স্বীকৃতি দরকার, শুধু আর কিচ্ছু না, সমস্ত কিছু আছে। স্বীকৃতি হলে হয়তো এই মায়েদের বুকের দুধ সংরক্ষণ এবং তাকে প্রপার ওয়েতে খাওয়ানো, বাচ্চার জীবন বাঁচানো একসাথে হয়। তো পরিশেষে বলতে চাই যে কোরআনে আল্লাহ আযজা ওয়াজাল বলেছেন যে যে একটা মানুষকে হত্যা করলো অ্যাজ ইফ সে সব মানুষকে হত্যা করলো, আর যে একটা মানুষকে রক্ষা করলো অ্যাজ ইফ বা তার উসিলায় একটা মানুষ রক্ষা পাইলো। আর অবশ্যই আল্লাহ ছাড়া অন্য কেউ রক্ষা করতে পারে না, তো অ্যাজ ইফ সে সমস্ত মানব জাতিকে সে রক্ষা করলো।
তো সেই জায়গা থেকে আপনি যে কাজটা করছেন এবং আপনার ফাউন্ডেশন যে কাজটা করছেন সেটা একটা অসাধারণ একটা কাজ, এবং বাংলাদেশে এই ধরনের কাজ আরও অনেক হওয়া উচিত এবং আরও অনেক বড় পরিসরে হওয়া উচিত। এবং আমি আশা করি যে অনেক মানুষ এগিয়ে আসবে আপনার এই কাজে হেল্প করার জন্য নানা জায়গা থেকে, এবং অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্টও এটাকে পলিসিগুলোকে ইমপ্রুভ করার ক্ষেত্রে যেন এই কাজটা আরও সহজ হয়, দ্রুততম সময় বাচ্চাগুলো সমাধান পায়, আইনি সমাধান পায়। সেই জায়গাটায় আমি ডেফিনেটলি সরকারকে আহ্বান জানাবো বিষয়টাতে দৃষ্টিপাত করতে। তো আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার কাজের জন্য সাধুবাদ। আমি আশা করি যে অনেক মানুষ আপনার ফাউন্ডেশন সম্পর্কে আরও জানতে আগ্রহী হবে। সত্যিকার অর্থে আমি আপনার ফাউন্ডেশন সম্পর্কে আগে জানতাম না, আজকে আপনার কাছ থেকে আরও অনেক কিছু শিখলাম, জানলাম। আমি আশা করি যে একদিন ইনশাল্লাহ আপনার ফাউন্ডেশন ভিজিট করার সুযোগ হবে এবং সেই জায়গা থেকে আমি আরও ভালোভাবে জানতে পারবো। এবং যারাই এই ফাউন্ডেশনে হেল্প করতে চান, আমার অনুরোধ থাকবে আপনারা ফাউন্ডেশন সম্পর্কে আরও জানুন, আরও খোঁজখবর নিন এবং তারপরে আপনারা ফাউন্ডেশনে হেল্প করেন। কারণ এই ধরনের ফাউন্ডেশনে হেল্প করা আমাদের সবারই একটা, এই ধরনের কাজে মানে শিশুদেরকে এই ধরনের যে হেল্পলেস শিশু, এরা এতিমদের মধ্যেও এরা সবচেয়ে ভালনারেবল। তো সেই তাদেরকে হেল্প করা অনেক বড় একটা ইহকাল পরকালের জন্য অনেক বড় একটা কাজ। তো সেই কাজে আমরা সবাই ইনশাল্লাহ সহযোগী হইতে পারি। তার আগে আমরা খোঁজ খবর নিব, ভালো মতো বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। তারপরে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের নৈতিক দায়িত্বের জায়গা থেকে, ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে হেল্প করার ইনশাল্লাহ। আপনার মাধ্যমে আমি আপনাকে প্লাস আমি সমাজের সকলকে অনুরোধ করব, আহ্বান জানাবো, ওনারা আসুন, একটু ফাউন্ডেশনটা একটু দেখুন, বাচ্চাগুলোর অবস্থা একটু দেখুন, কার্যপ্রদি একটু জানুন, দেখুন। দেখার পরে যদি সবার কাছে আসলে এটা দেখা যায় না আসলে একটা মহৎ কাজ, সবাই একটু এগিয়ে আসবেন, এটাই প্রত্যাশা থাকবে। আর এটাকে আরো উন্নতি করার জন্য, আরো এটাকে কলেবর বৃদ্ধি করার জন্য আপনাদের যত ধরনের সাজেশন আছে একটু যদি সাজেশন দেন, একটু উপদেশ দিলে, আরো যদি এটাকে আরো কারেকশন আরো সুন্দর করার প্রয়োজন হয়, তাহলে সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সবাই যদি একটু হেল্প করেন, সবার কাছে কৃতজ্ঞতা হবে। আল্লাহ হাফেজ।